আজকের বাজারের যে থলের বিড়াল বিএসসিসির কিছু অন্ধকার জগৎ নিয়ে একটু আলোচনা করব। আমরা শিরোনামে দেখতে পেয়েছেন যে বিএসসিসির নির্বাহী পরিচালক জনাব মাহবুল আলম পদত্যাগ করেছেন। হ্যাঁ, এটা সত্য, তিনি পদত্যাগ করেছেন এবং কেন পদত্যাগ করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটি শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন যে আইপিওর পর এবার বিএসসিসির সার্ভিল্যান্স বিভাগে দুদকের অভিযান। বিএসসিসির সার্ভিল্যান্স এটা কি এবং অভিযান করে কি পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ও পাশাপাশি কিছু আপনাদের অভিজাতনামা, আপনাদের কিছু কাঙ্ক্ষিত বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করব। একটু মনোযোগদের সাথে থাকবেন। আমি অবশ্যই আমরা সবাই রমজানের সময় কষ্ট করছি, বাট একটু মনোযোগ যদি না দেন তাহলে আপনাদের কষ্টটা সফলতা পাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধন্যবাদ। চলে আসি খোলামেলা আলোচনায়। আমার মনে হয় গত 20 বছরের সকল যে জল্পনা কল্পনার অবসান বিএসসিসি থেকে নিপাত চলে যাবে, এই আমরা একটু আশাবাদ ব্যক্ত করছি। কিছু বিষয়ে এমন একটি জায়গায় হাত দেওয়া হয়েছে যে জায়গায় এর আগে কখনো তল্লাশি করা হয় নাই বা দুদকের অভিযান পরিচালনা করা হয় নাই। আপনারা জানেন যে আগের সপ্তাহের আইপিওর কিছু ফাংশন নিয়ে দুদকের একটা অভিযান চলেছে, সেটা কিন্তু আগে প্রকাশিত হয় নাই, যার কারণে কিন্তু একটা আন্দোলনের পরিবেশ গড়ে উঠেছিল। বিশেষ করে যখন রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, যখন যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বের জায়গা থেকে যদি সে কারচুপির মাধ্যমে বিনিয়োগকারীদের যে ক্ষতি করা হয়, তখন কিন্তু একটি চরম আঘাত এসে বিনিয়োগকারীদের উপর পড়ে যায়। তার দৃষ্টান্ত হচ্ছে আজকে আমি একটু পড়ে শোনাই, এরপর আলোচনা করছি যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সার্ভিল্যান্স কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার, আমি আবার পড়ছি দেখুন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সার্ভিল্যান্স কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যারের অবৈধ সংযোগ দিয়ে তথ্য পাচার, অর্থ আত্মসাৎ সহ প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সার্ভিল্যান্স কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যারের অবৈধ সংযোগ দিয়ে তথ্য পাচার, অর্থ সংযোগ সহ প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। যে সার্ভিল্যান্সের যে সফটওয়্যারের আরেকটা রুমে তারা অবৈধভাবে সংযোগ করেছিল এবং সেখান থেকে তারা মনিটরিং করত, এবং মনিটরিং করার পর সার্ভিল্যান্সের থেকে যে মনিটরিং করার পর যে রিয়েল ইনফরমেশনটা তারা তাদের সিন্ডিকেটের কাছে, যেটাকে আমরা মামু বা যেটাকে আমরা যে গেমলার ভাষায় সমাহিত করি, সেই জায়গায় তারা পাচার করতে তথ্য বিক্রি করত। হ্যাঁ, গেমলারদের কাছে এই তথ্যটা তারা সেল করত। সো এটা একেবারে এর ফলপ্রভাব বা এর কী হতো আমি একটু আলোচনা করি। ধরুন কোনো কোম্পানির নিউজ আসার আগেই তারা এই নিউজটা বিক্রি করে দিত। কি পরিমাণ কি হবে, কত দূর যাবে, সেটা তারা আগেই গেমলারদের কাছে তারা সোল্ড আউট করে দিত। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, এর আগেও আমি আপনাদের সাথে আলোচনা করেছি, আমাদের বিনিয়োগ বাজারে সবচেয়ে বেশি কষ্টকর বিষয় থাকে যে কোনো পজিটিভ নিউজ আসার আগে সেটা 2 দিন পর সেটা আবার কোম্পানিটা পড়ে যায়। 2 দিন খুব হাই ভলিউমে আপনারা দেখবেন, 2 দিন খুব হাই ভলিউমে এটা হল্ট হয়ে যাচ্ছে, তৃতীয় দিন চতুর্থ দিনে দিয়ে সেটা আবার নেগেটিভ হচ্ছে, মাইনাস হচ্ছে। কেন? কারণ এই সার্ভিল্যান্স সেক্টর দিয়ে তারা তথ্য পাচার করে যারা এটা কালেকশন করত তাদেরকে এই তথ্যটা দিয়ে দিত, তারা কিন্তু আগে থেকে এটা কালেক্ট করতো। কালেক্ট করার পর 10-15 দিন পরে তারা ওই নিউজটা যখন আসতো, সাধারণ বিনিয়োগকারী যখন সেটা হামরি খেয়ে বা হুমরি খেয়ে বলেন বা দৌড় মেরে এসে পড়তো, ঠিক তখন আপনার ওই যে তথ্য ক্রেতা যারা তথ্য কিনে তথ্যের মাধ্যমে যারা আগে শেয়ার সংগ্রহ করে রাখতো, তারা তখন সাধারণ বিনিয়োগকারীর কাছে সেটা দিয়ে তারা লেপাত্তা হয়ে যেত। আমার মনে হয় কিছুটা আপনারা বুঝতে পেরেছেন। আমি প্রয়োজন হলে এটা নিয়ে আবার আলোচনা করব, বাট আমি আরেকবার একটু রিপিট করছি। সেটা হচ্ছে যে কোনো সুখবর বা গুড নিউজ বা কোম্পানির কোনো ফান্ডামেন্টাল স্ট্রাকচার বা ডেভেলপমেন্ট বা প্রমোশন, ব্র্যান্ডিং বা অ্যানাউন্সমেন্ট কিছু আসার আগেই তারা সেই তথ্য চুরি করে গোপনে, যেটা তাদের একেবারে জব সিকিউরিটির মধ্যে এটা খুব সীমাবদ্ধ থাকে, যেটা তারা কখনোই এই তথ্য তারা বাইরে দেওয়ার তাদের এখতিয়ার থাকে না বা নয়, তারা সেই তথ্য তাদের
সংঘবদ্ধ চক্রকে দিয়ে তারা মুনাফা নিত বা তারা তাদের বেনিফিট, পার্সোনাল বেনিফিট নিত। এবং এই গেমলাররা বলেন, মামুরা বলেন বা যারা হাই ইনভেস্টর, তারা সেই শেয়ারগুলো সংগ্রহ করে রেখে দিত। দেখুন না যে আমরা মাঝে মাঝে বলি যে আজকে এত কে বিক্রি করলো, কেন কিনলো, কেন আজকে দাম কম কিন্তু এত বিক্রি হচ্ছে, কেন কিনতেছে কে, এই যে কথাগুলো বলতাম, এর একটা চিত্র কিন্তু আপনাদের সামনে উঠে এসেছে। আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি বা নিয়ার ফিউচার আমরা দেখতে পাবো যে আরও কিছু থলের বিড়াল বেরিয়ে আসবে, যার কারণে এই বাজার একটি সামনের দিকে খুব ভালো ট্রেডে যাবে। সো আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা এই সময়টুকু ধৈর্য ধরে থাকবেন। যেমন ধরুন যে বিএসসিসির নির্বাহী পরিচালক জনাব মাহবুল আলম কেন পদত্যাগ করলেন, এই প্রশ্নটা কি এখন আমাদের কাছে আসে না? যিনি থাকার জন্য লড়াই করলেন, সংগ্রাম করলেন, আন্দোলন করলেন, যে চেয়ারম্যানকে পদত্যাগ করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করলেন, শেষে তিনি এসে কি করলেন, যখন তার অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে বা যেসব বিষয়ে তার ব্যাপারে অনুসন্ধান পরিচালনা করা হয়েছে তার ব্যাপারে, যেমন 10ই মার্চ উনি একাধিক অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়, উনি গত 10ই মার্চ উনি পদত্যাগ করেছেন। কারণটা কি? তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আংশিক প্রমাণিত হয়েছে। কারণ রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন তার হাতে কিন্তু কোনো কিছু আর নিরাপদ থাকে না। সব প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করব, এই সিচুয়েশনটাকে আপনারা খুব শক্ত হাতে, কঠিন মনোবল দিয়ে আপনারা দমন করবেন এবং অবশ্যই সতর্কতার সাথে ইনভলভ হবেন। যেমন আমি আপনাকে একটু কোম্পানির সাথে একটু তুলনা করে দিই। যেমন আমি কিছু কোম্পানির আলোচনা করি, যেমন লিন্ডেবিডি, লাভেলো, মারিকো, ব্যাটবিসি, বিডি ল্যাম্পস, বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড, বিএসসি, সিবিও পেট্রোনিয়াম রিফাইনারি অ্যান্ড ডেস্কো, জিমনেসিয়া, ইফাদ অটোস, ইসলামিক ব্যাংক, বেস্ট হোল্ডিংস, and so many others companies, Navana Pharmaceuticals, RK Ceramics, so many Fuang Ceramics and others company গুলো, যে এগুলো কোম্পানি কখনোই বারবার যে সরকারি রাষ্ট্রায়ত্ত কোম্পানি, যে ফান্ডামেন্টাল কোম্পানি, যেগুলো আসলে কোনো অবস্থাতে এগুলো আপনার নিম্নগামী হওয়ার কথা নয়, যাদের এত ইনভেস্টমেন্ট, এত ফান্ডামেন্টাল স্ট্রাকচার স্ট্রং, বাট হোয়াই তারা কেন পড়ে যায়? একটা নিউজ আসার পর, ইপিএস আসার পর তাদের 2 দিন পরেই তারা হারিয়ে যায়। যেমন কিছুদিন আগে ইফাদ অটো মাত্র 2 থেকে 3 দিন উপরে ওঠার পর এই যে পড়ে গেছে। যেমন এখন দেখুন, এই যে আমি একটু তুলনা দিই, যেমন বাটা শু একটা কথা বলি, দেখুন বাটা শু আজকে, বাটা শুর আছে ক্লোজিং প্রাইস 840 টাকা 20 পয়সা, আজকে 23 টাকা 60 পয়সা বৃদ্ধি হয়েছে। সো 1200 শেয়ার হাত বদল হয়েছে। এবং 10ই মার্চ সেটা ছিল আপনার হলো 8 টাকা 16 পয়সা, 816 টাকা, এবং নেগেটিভ ছিল 5 টাকা 60 পয়সা, 290 শেয়ার সেখানে হাত বদল হয়েছে। আরেকটু উদাহরণ আমি আপনাদের সাথে তুলে নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে বিষয়টি আরেকটু গভীরভাবে বলছি। সেটা দেখুন, 5ই মার্চ 2025, 5ই মার্চ বাটা কোম্পানির ক্লোজিং প্রাইস ছিল 791 টাকা, 791 টাকা 90 পয়সা, সেখানে 36 টাকা 70 পয়সা নেগেটিভ হয়েছিল। এই সমস্ত হেভিওয়েট কোম্পানিগুলো যখন কোনো কারণ ছাড়া মানে এইভাবে নেগেটিভ হয়ে যায়, অবশ্যই এই সমস্ত কোম্পানিতে যেসব বিনিয়োগকারী ভাইরা আছেন তারা নিশ্চয় অনেক দক্ষ এবং অভিজ্ঞ ইনভেস্টর্স। আমি তাদেরকে সম্মান ও শ্রদ্ধা রেখে বলি, যে সমস্ত কোম্পানিগুলো এই হাই ভলিউমে আপনার হাই প্রাইসে সেল হয়, সে সমস্ততে যারা ইনভেস্ট আছেন অবশ্যই তারা অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। কিন্তু তারপরেও কিসের কারণে, কি বিষয়ের জন্য দাম যে পড়ে যায়, এই যে চক্রটা আমি আপনাদেরকে তুলে ধরেছি, সেভারাল টাইম আপনাদের বলেছি যে বাংলাদেশের এই বিনিয়োগ বাজারে কোনো ইপিএস এর রেজাল্ট গুড নিউজের উপর বেশি প্রভাবিত করে না। এখানে শুধুমাত্র আমরা টিকে রয়েছি কৌশলের কারণে। আমরা বুদ্ধিমত্তা এবং ধৈর্য এবং মানে সুদূর প্রসারী পরিকল্পনা এবং কনক্রিট ডিসিশনের জন্য আমরা এই বাজারে টিকে থাকতে পেরেছি এবং আমরা পারবো ইনশাল্লাহ। বাট এই বাজারকে প্রভাবিত করার জন্য, এই বাজারকে নিয়ে এই দুষ্ট চক্ররা যে ছলচাতুরি করেছে, বিনিয়োগকারীদের যে ক্ষতিগ্রস্ত করেছে, তার যে একের পর এক দৃষ্টান্ত বের হয়ে আসছে, এটা আপনাদের মাধ্যমে মাননীয় চেয়ারম্যানকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। আমি আপনার প্রতি কৃতজ্ঞতার সাথে সকল বিনিয়োগকারীর পক্ষ থেকে আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনি শক্ত হাতে এই বিষয়টাকে দমন করুন। যা শিবলি পারেনা, ইহুদা থেকে শুরু করে আদার্স অন্যান্য অনেক চেয়ারম্যান এসেছেন, বড় বড় কথার ঝুড়ি দিয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন, কিন্তু কেউ এই কার্যকরী পদক্ষেপ নেয় নাই। এই থরেল বিড়ালকে দূর করার জন্য কেউ পদক্ষেপ নেয় নাই। আপনি যে একটি মহতী উদ্যোগ নিয়েছেন,
আপনি যে একটি ইতিহাসের এই মানে সন্ধিক্ষণে একটি মহতী উদ্যোগ নিয়ে বিনিয়োগকারীদের পাশে যে দাঁড়ানোর জন্য আপনি সুদৃঢ় প্রত্যয় করেছেন এবং সেদিন যে বক্তব্য দিয়েছেন যে কোনো আপনার অনৈতিক ব্যক্তির কাছে বা অনৈতিক শক্তির কাছে আপনি মাথা নত করবেন না, আপনি যে এজেন্ডা যে কাজ নিয়ে এসেছেন আপনি সেই কাজটা করে যাবেন। এবং সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ অর্থ উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন যে এখানে চেয়ারম্যান যিনি আছেন তেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সেই দায়িত্ব পালন করবেন। আপনার প্রতি সম্পূর্ণ আস্থা বিশ্বাস রাখছি এবং আমি আমার বিনিয়োগকারী ভাই বোনদের অনুরোধ করছি আপনারা এই সময় এই খুব ধৈর্য সহকারে থাকবেন, কারণ আমরা জানি যে বেশ কিছু কোম্পানির আইপিওর একটা প্রতিবেদন খুব তাড়াতাড়ি আমরা পাবো, যার কারণে আমরা ভালো কিছু আরও নিয়ার ফিউচার দেখতে পাবো। বাজারকে একটা স্টেবল সিচুয়েশনে নিয়ে আসার জন্য যে এখন কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির তলানিতে চলে এসেছে, এখন কিন্তু ঘুরে দাঁড়াবার সময়, ভালো কিছু সামনে হবে, সো ভয় পাওয়ার কিছু নেই। এবং বেশ কিছু কোম্পানি নিয়ে আপনারা জানতে চেয়েছেন, তার মধ্যে একটা আছে আজকে, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এসপি সিরামিক আজকে দেখুন 40,72,000 আজকে হাত বদল হয়েছে, আজকে 17 টাকা 60 পয়সায় আপনি এটা ক্লোজিং হয়েছে, মাত্র 30 পয়সা পজিটিভ দেখালেও ডে লং কিন্তু 60 পয়সা 70 পয়সা 80 পয়সা 90 পয়সা পর্যন্ত 18 টাকা 10 পয়সা পর্যন্ত এটার ক্লোজিং প্রাইস উপরে উঠেছিল। আমি অনুরোধ করছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি এই বিষয়ে যে আপনারা কেউ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করবেন না, কারণ অনেকে কমেন্টস দিয়ে অনেকে কথা উত্তর দিতে হয়। যেমন আজকে কেপিপিএল আপনার ক্লোজিং প্রাইস 27 টাকা, আজকে 1 টাকা 50 পয়সা দাম বৃদ্ধি পেয়েছে, আজকে প্রায় 21 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। এছাড়া আদার্স কিছু কোম্পানি যেমন বেস্ট হোল্ডিংস দাম বৃদ্ধি হতে গিয়ে কিন্তু আবার নেগেটিভে চলে গেছে, কিন্তু পারে নাই। এবং অন্যান্য অনেক কোম্পানি যেমন রবি থেকে শুরু করে যে ফান্ডামেন্টাল কোম্পানিগুলো যেগুলোকে প্যানিক দেওয়া হয়ে সবসময় দর পতন করানো হয়েছে, সো আপনারা এই কোম্পানিগুলোর প্রতি আপনার সুদৃষ্টি রাখবেন, চোখ রাখবেন এবং আস্থা রাখবেন। আমি বিশ্বাস করি যেহেতু খুব ক্লান্তি লগ্নে এসে এই অপরাধী চক্রের একটি বিষয় দুদকের কাছে মানে দৃষ্টিগোচর হয়েছে এবং তারা খুব কঠোর হাতে এই ব্যবস্থাপনাকে শক্ত করার জন্য, এই ব্যবস্থাপনাকে একটি কার্যক্রম পদ্ধতির মাধ্যমে একটি সুষ্ঠু অবকাঠামো তৈরি করে বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল বিনিয়োগ বাজার দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং আমার সাথে যারা সংযুক্ত আছেন আমি তাদেরকে সবিনয় অনুরোধ করি যে আপনারা এই নো প্রফিট নো সেল নিয়ে একটু দাঁড়িয়ে থাকুন, একটু সিদ্ধান্ত নিয়ে লাফালাফি করার সুযোগ নেই, যার যেটা আছে সেটা নিয়ে দাঁড়িয়ে থাকুন। ইনশাল্লাহ আগামীতে খুব ভালো এবং একটি সুদূর প্রসারী বাজার আমরা ফিরে পাবো বলে বিশ্বাস রাখি এবং সকলের জন্য শুভকামনা রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।